গর্ভবতী মেয়েকে দেখতে বাবা ১১৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে দেখেন তার মেয়ে অসুস্থ শরীর নিয়ে বড় জায়ের রুম পরিষ্কার করতেছে। বাড়ির সামনে দাঁড়িয়ে মুহূর্তের জন্য থমকে গেলেন আব্দুল করিম। এত দূর পথ, বাস, রিক্সা, আবার হেঁটে এসে শরীরটা ক্লান্ত হয়ে পড়েছে। কিন্তু মনের ভেতর যে অস্বস্তিটা জমেছিল সেটা যেন আরো ভারী হয়ে উঠল দরজার সামনে দাঁড়িয়ে। তিনি ভেবেছিলেন মেয়েকে দেখবেন, হয়তো একটু হাসি মুখে, হয়তো একটু যত্নে রাখা হয়েছে। কিন্তু দরজার ভেতর থেকে যে দৃশ্যটা তিনি দেখলেন সেটা তার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। তার মেয়ে মেহজাবিন, যে মেয়েটা ছোটবেলা থেকেই একটু জ্বর হলে তিনি নিজের মাথায় পানি দিতেন, সে আজ ঘেমে নিয়ে একাকার হয়ে একটা বড় রুমের মেঝে মশছে। পেটটা স্পষ্টই ভারী হয়ে উঠেছে, মুখটা ফ্যাকাশে, চোখের নিচে কালি, তবুও সে থামেনি। মেহু, খুব আস্তে ডাকলেন তিনি। মেহজাবিন মাথা তুলে তাকাতেই যেন চমকে উঠল। বাবা! সে উঠে দাঁড়াতে গিয়েও একটু টলে গেল। আব্দুল করিম ছুটে গিয়ে তাকে ধরে ফেললেন। এই অবস্থায় তুই এসব করছিস কেন? মেয়েটা একটু জোর করে হাসল, যেন কিছুই হয়নি। কিছু না বাবা, এমনি একটু কাজ করছিলাম। ঠিক তখনই পাশের ঘর থেকে বড়জা শারমিন বের হয়ে এলো, পরিপাটি করে সেজে, হাতে অফিস ব্যাগ। সে একবার তাকিয়ে বলল, ও, আপনি এসেছেন, ভালোই হয়েছে। আপনার মেয়েকে একটু কাজ করতে শিখতে হবে, সংসার করতে হলে তো এসব লাগেই। আব্দুল করিমের মুখ শক্ত হয়ে গেল। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তবে এই অবস্থায়? শারমিন কাজ ঝাঁকালো। আমি তো চাকরি করি আঙ্কেল, সারাদিন বাইরে থাকি, ঘরের কাজ কে করবে বলেন? এই কথাগুলো এত সহজভাবে বলা হলেও তার ভেতরে একটা কষ্টের খোঁচা লুকিয়েছিল। আব্দুল করিম সেটা অনুভব করলেন। কিন্তু তিনি অতিথি, এই বাড়িতে, মেয়ের বাড়িতে, তাই সরাসরি কিছু বলতেও পারলেন না। মেহেজাবিন তাড়াতাড়ি বলল, বাবা তুমি বসো, আমি চা করে আনছি। তুই বস, কড়া গলায় বললেন তিনি। আমি চা খেতে আসিনি। ঘরের ভেতর একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। মেহেজাবিন চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখে পানি জমে উঠছে, কিন্তু সে সেটা লুকানোর চেষ্টা করছে। বাবা যেন কিছু বুঝতে না পারেন, এই চেষ্টাটাই তার চোখে স্পষ্ট। কিন্তু বাবা কি বুঝবেন না? আব্দুল করিম ধীরে ধীরে চারপাশে তাকালেন। ঘরটা পরিপাটি, কিন্তু কোথাও একটা উষ্ণতার অভাব, যেন সবকিছু নিয়ম মাফিক, কিন্তু ভালোবাসা নেই। তোর শরীর কেমন? তিনি নরম গলায় জিজ্ঞেস করলেন। ভালো আছি, খুব ছোট করে উত্তর দিল মেহেজাবিন। ডাক্তার দেখাস? হ্যাঁ, মানে সময় পেলে যায়। এই সময় পেলে কথাটা তার কানে খুব খারাপ লাগলো। তিনি বুঝলেন মেয়েটা ঠিকমতো চিকিৎসাও পাচ্ছে না। এমন সময় মেহজাবিনের স্বামী রাশিদ ঘরে ঢুকলো। সে বাবাকে দেখে একটু থমকে গেল, তারপর কৃত্রিম হাসি দিয়ে বলল, ও আব্বা, আগে জানালে আমি নিতে যেতাম। আব্দুল করিম তার দিকে তাকিয়ে বললেন, আমি নিজেই আসতে পারি এখনো। রাশিদ একটু অস্বস্তি বোধ করলো। না মানে, আপনি কষ্ট করলেন? কষ্ট তো আমার মেয়ে করছে। কথাটা হঠাৎ করে বেরিয়ে গেল তার মুখ থেকে। ঘরের ভেতর আবার নীরবতা। রাশিদ একটু বিরক্ত হয়ে বলল, আব্বা, আপনি বিষয়টা ভুল বুঝছেন। ও তো ঘরের বউ, একটু কাজ করতেই পারে। এই অবস্থায়? আবার একই প্রশ্ন। রাশিদ এবার গলায় একটু রাগ মিশিয়ে বলল, সবাই তো করে। আমার ভাইয়ের বউ চাকরি করে, তাই মেহজাবিন একটু বেশি দেখে। মেহজাবিন তাড়াতাড়ি বলল, বাবা তুমি বসো না প্লিজ। সে বুঝতে পারছিল পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আব্দুল করিম মেয়ের দিকে তাকালেন। সে ছোটবেলার মেয়ে, যে একটুখানি কষ্ট পেলেই তার কাছে এসে জড়িয়ে ধরত, আজ নিজের কষ্ট লুকিয়ে অন্যদের রক্ষা করছে। তার বুকটা হঠাৎ খুব ভারী হয়ে উঠল। তুই আমার সাথে চল, হঠাৎ বললেন তিনি। মেহজাবিন অবাক হয়ে তাকালো। কোথায়? বাড়ি। রাশেদ সঙ্গে সঙ্গে বলে উঠল, এটা কি সম্ভব? এখনো যাবে কিভাবে? আমাদের সংসার আছে, দায়িত্ব আছে। দায়িত্ব শুধু আমার মেয়ের? শক্ত গলায় বললেন আব্দুল করিম। কেউ উত্তর দিল না। মেহজাবিন আস্তে করে বলল, বাবা আমি ভালো আছি, তুমি দুশ্চিন্তা করো না। এই ভালো আছি কথাটা এতটাই দুর্বল ছিল যে সেটা শুনে কারো বিশ্বাস হওয়ার কথা না। তবুও সে বলল, কারণ এটাই তার শেখা। আব্দুল করিম বুঝলেন এই মুহূর্তে জোর করলে মেয়েটা আরও বিপদে পড়বে, তাই তিনি চুপ করে গেলেন। ঠিক আছে, তিনি বললেন, আমি আজ থাকি এখানে। একথায় সবাই একটু অবাক হলো। রাশিদ বলল, থাকবেন? হ্যাঁ, অনেকদিন পর মেয়ের কাছে এসেছি, একটু সময় কাটাই। কিন্তু তার ভেতরে অন্য কিছু চলছিল। তিনি ঠিক করলেন আজ তিনি সব দেখবেন, সব বুঝবেন। তার মেয়ে সত্যি ভালো আছে নাকি শুধু অভিনয় করছে, সেটা তিনি নিজের চোখেই দেখবেন। আর যদি সত্যিটা তার ভয় মতোই হয়,
তাহলে তিনি চুপ করে থাকবেন না। সেদিন রাতটা যেন অদ্ভুত ভারী হয়ে নেমে এলো সেই বাড়িতে। মেহজাবিন রান্নাঘরে ব্যস্ত। শরীর খারাপ থাকা সত্ত্বেও একের পর এক রান্না কাজ করেই যাচ্ছে। আর দূরে দাঁড়িয়ে তার বাবা সবকিছু দেখছেন, নীরবে গভীরভাবে। তার চোখে তখন শুধু একটাই প্রশ্ন, আমি কি আমার মেয়েকে ভুল জায়গায় দিয়ে ফেলেছি? ভোর 5টা। আব্দুল করিম দেখলেন মেহজাবিন অসুস্থ শরীর নিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে রান্নাঘরে যাচ্ছে। বাইরে করতলায় থালা বাসনের স্তূপ জমে আছে। এই কনকনে ঠান্ডায় মেয়েটা যখন এঁটো বাসনে হাত দিল, আব্দুল করিম আর স্থির থাকতে পারলেন না। তিনি শার্টটা গায়ে জড়িয়ে সোজা কলতলায় গিয়ে দাঁড়ালেন। মেহু, সরে দাঁড়া, আমি মাসি। মেহজাবিন আঁতকে উঠল। ছি বাবা, তুমি এসব কি বলছো? মেয়ের শ্বশুর বাড়িতে বাবা কাজ করবে, এটা দেখলে লোকে কি বলবে? লোকে কি বলবে সেটা বড় কথা নয় রে মা। তোর এই ফ্যাকাশে মুখটা আমি আর দেখতে পারছি না। আব্দুল করিমের কণ্ঠস্বর থরথর করে কাঁপছিল অভিমানে। ঠিক তখনই শারমিন ব্যালকনি থেকে মুখ বাড়িয়ে বলল, আঙ্কেল, ওকে করতে দিন। অভ্যাস না থাকলে বাচ্চা জন্মের পর সামলাতে পারবে না। শরীর সচল রাখাই তো ভালো, তাই না? আব্দুল করিম এবার আর চুপ থাকলেন না। তিনি শান্ত গলায় বললেন, মা শারমিন, শরীর সচল রাখা আর শরীর নিংড়ে রক্ত বের করে নেওয়া এক কথা নয়। আমার মেয়েটা কি এ বাড়ির বউ, নাকি কিনা গোলাম? কথাটা তীরের মতো গিয়ে বিঁধল শারমিনের গায়ে। সে গটগট করে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর রাশেদ চোখ কচলাতে কচলাতে বেরিয়ে এলো। তার চেহারায় বিরক্তি স্পষ্ট। আব্বা, আপনি অকারণে বাড়িতে অশান্তি করছেন। মেহজাবিন তো কোনো অভিযোগ করেনি, তাহলে আপনার এত সমস্যা কেন? মেহজাবিন মাঝখানে দাঁড়িয়ে হাত জোর করল। বাবা, তুমি প্লিজ চুপ করো। রাশেদ, তুমি ওনার কথার ওপর কথা বলো না। আব্দুল করিম বুঝলেন এখানে তার মেয়ের কোনো সম্মান নেই, আছে শুধু হাড়ভাঙা খাটুনি আর গঞ্জনা। দুপুরে খাওয়ার টেবিলে গিয়ে দৃশ্যটা আরও স্পষ্ট হলো। বড় আর ভাইদের পাতে বড় মাছের টুকরো পড়ল, আর মেহজাবিন নিজের পাতে শুধু ঝোল নিয়ে বসেছে। রাশেদ একবারও নিজের পাত থেকে এক টুকরো তুলে তার স্ত্রীর পাতে দিল না। আব্দুল করিম নিজের পাতের মাছটা তুলে মেহজাবিনের পাতে দিলেন। মেহজাবিন মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলল। সেই চোখের জলে মিশেছিল একরাশ অপমান আর বঞ্চনা। বিকেলের দিকে মেহজাবিন মাথা ঘুরে বারান্দায় পড়ে গেল। আব্দুল করিম চিৎকার করে উঠলেন, রাশেদ, ডাক্তার ডাকো। রাশেদ মোবাইল ফোনটা পকেটে ভরতে ভরতে বলল, আরে ও কিছু না, গ্যাস্ট্রিকের ব্যথা, একটু জল দাও, ঠিক হয়ে যাবে। আমার এখন জরুরি কাজ আছে, বেরোতে হবে। শারমিনও নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়ে বলল, আমি এখন ডিস্টার্ব ফিল করতে পারবো না, অফিসে একটা ইমেল পাঠাতে হবে। আব্দুল করিম একা হাতে মেয়েকে তুলে বিছানায় শুয়ে দিলেন। মেয়ের মাথায় হাত দিয়ে দেখলেন জ্বরের শরীরটা পড়ে যাচ্ছে। তিনি বুঝলেন এই পরিবারে মায়া নেই, মমতা নেই। মেহজাবিন এখানে একা, একেবারে একা। তিনি মেহজাবিনের সুটকেসটা আলমারি থেকে বের করলেন। মেহজাবিন ঘোরের মধ্যে বলল, বাবা, কি করছো? আব্দুল করিম তার চোখের জল মুছিয়ে দিয়ে খুব দৃঢ় স্বরে বললেন, যেখানে তোকে মানুষ হিসেবে গণ্য করা হয় না, সেখানে বউ হিসেবে তোর অধিকার কেউ রক্ষা করবে না। আমি 115 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে মেহজাবিনকে দেখতে আসিনি। আমি এসেছি আমার কলিজার টুকরোকে উদ্ধার করতে। রাশেদ ঘরে ঢুকে বাধা দিতে এলো, আব্বা, আপনি ওকে নিয়ে যেতে পারেন না। আব্দুল করিম এবার রাশেদের চোখের দিকে তাকিয়ে আঙ্গুল উঁচিয়ে বললেন, সাবধান রাশেদ, মাত্র কয়েক বছর আগে তোকে একটা সোনার পুতুল দিয়েছিলাম। আজ দেখছি সেটাকে তুই ধুলোয় মিশিয়ে দিয়েছিস। আমার মেয়েটা যদি আজ মরেও যায়, তবুও তোদের এই পাথরের প্রাসাদে তাকে এক মুহূর্তের জন্য রাখব না। মেহজাবিন ফ্যালফ্যাল করে বাবার দিকে তাকিয়ে রইল। সে কি পারবে এই সংসার ছেড়ে যেতে, নাকি সমাজের ভয়ে আবারও নিজেকে সঁপে দেবে এই নরকে? আব্দুল করিম মেয়ের হাতটা শক্ত করে ধরলেন। সেই হাত ধরার মধ্যে এক অদ্ভুত শক্তি ছিল। মেহজাবিন উঠে দাঁড়ালো। সে দেখল দরজায় দাঁড়িয়ে থাকা শারমিন আর রাশেদের চোখে মায়া নেই, আছে শুধু দম্ভ। মেহজাবিন কাপা গলায় বলল, চলো বাবা, আমাকে নিয়ে চলো। আব্দুল করিম মেহজাবিনকে নিয়ে যখন বাড়ির সীমানা পার হচ্ছিলেন, তখন পেছন থেকে রাশেদের চড়া গলা শোনা গেল, একবার যদি এই চৌকাঠ পার হও মেহজাবিন, তবে মনে রেখো এই বাড়িতে ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। একটা ডিভোর্সি মেয়ে আর তার অনাগত সন্তানকে নিয়ে তোমার বাবা সমাজে মুখ দেখাতে পারবে তো? মেহজাবিনের পা জোড়া এক মুহূর্তের জন্য থমকে গেল। আব্দুল করিম মেয়ের হাতটা আরও শক্ত করে ধরলেন। তিনি ঘুরে তাকিয়ে রাশেদকে শান্ত অথচ তীব্র স্বরে বললেন,
যে বাড়িতে সম্মান নেই সেখানে ফেরার পথ বন্ধ হওয়াই মঙ্গলের। আর সমাজের কথা বলছো? সমাজ তাকেই ভয় পায় যে সমাজকে ভয় পায়। আমি আমার মেয়েকে বাঁচাতে এসেছি, সমাজের সার্টিফিকেট নিতে আসিনি। বাস স্ট্যান্ডে যাওয়ার পথে মেয়ে যাবেন একটা কথাও বলেনি। তার দু চোখ দিয়ে শুধু অঝরে জল ঝরছিল। তার মনে হচ্ছিল তিল তিল করে গড়ে তোলা সংসারটা মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে গেল। কিন্তু শরীরের ভেতরে যখন অনাগত সন্তানটা নড়ে উঠল, মেহিজাবিন বুঝতে পারল সে একা নয়। এই সন্তানের সুস্থতার জন্য তাকে শক্ত হতেই হবে। বাড়ি ফেরার পর আব্দুল করিমের স্ত্রী অর্থাৎ মেহিজাবিনের মা কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু আব্দুল করিম দৃঢ় ছিলেন। তিনি মেহিজাবিনকে বললেন, মা, তুই কোনো অপরাধী নস যে তুই মন খারাপ করে থাকবি। তুই একজন যোদ্ধা, বিশ্রাম নে। তোর আর তোর সন্তানের দায়িত্ব এখন থেকে আমার। পরদিন সকালে রাশেদ ফোন করল। মেহিজাবিন ফোনটা ধরতেই ওপাশ থেকে চিৎকার শোনা গেল, অনেক নাটক হয়েছে, এবার ফিরে এসো, ঘরের সব কাজ পড়ে আছে, ভাবি খুব রেগে আছেন। আর শোনো, আসার সময় তোমার বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে এসো, বাচ্চা হওয়ার অনেক খরচ। মেহিজাবিন এবার আর কাঁদল না। সে শান্ত গলায় বলল, রাশেদ, আমি কোনোদিন তোমার কাছে বিলাসিতা চাইনি, শুধু চেয়েছিলাম একটু যত্ন আর সম্মান। তুমি আমার চেয়ে তোমার ভাবির অফিসের কাজকে বেশি গুরুত্ব দিয়েছ। যে পুরুষ তার অসুস্থ গর্ভবতী স্ত্রীকে কাজের মেয়ে বানিয়ে রাখে, তার সাথে সংসার করার চেয়ে একা থাকা অনেক সম্মানের। আমি আর ফিরছি না। মেহিজাবিন ফোনটা কেটে সিম কার্ডটা বের করে ভেঙে ফেলল। আব্দুল করিম আড়াল থেকে মেয়ের এই পরিবর্তন দেখছিলেন। তার চোখের কোণে এক ফোঁটা আনন্দের জল চিকচিক করে উঠল। 3 মাস পর একটি সরকারি হাসপাতালের বেডে শুয়ে মেহিজাবিন তার ফুটফুটে পুত্র সন্তানকে কোলে নিল। আব্দুল করিম নাতির কপালে চুমু খেয়ে বললেন, দেখলি তো মা, অন্ধকার কেটে ঠিকই আলো আসে। মেহিজাবিন এখন ঘরে বসে ছোটখাটো সেলাইয়ের কাজ শুরু করেছে। সে আর আগের মতো দুর্বল নেই। আব্দুল করিম তার সেই 115 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার সার্থকতা খুঁজে পেলেন মেয়ের হাসি মুখের মাঝে। মেহিজাবিন বুঝতে পেরেছে শ্বশুরবাড়ি মেয়ের একমাত্র ঠিকানা নয়। যে বাবা 13 নদী 7 সমুদ্র পাড়ি দিয়েও মেয়েকে আগলে রাখতে পারেন, সেই বাবার ঘরে হলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ। বিকেলের বারান্দায় বসে আব্দুল করিম নাতিকে কোলে নিয়ে দোল দিচ্ছিলেন। মেহিজাবিন 1 কাপ চা নিয়ে সে বাবার পাশে বসল। বাবা মেয়ের এই নীরবতায় কোনো অভিযোগ ছিল না, ছিল এক বুক শান্তি আর নতুন করে বাঁচার প্রত্যয়। অন্যদিকে রাশেদের বাসা থেকে মেহিজাবিন চলে আসার পর প্রথম কয়েকদিন রাশেদ ভেবেছিল এটা কেবলই মেহিজাবিনের রাগ। সে মনে মনে গর্বিত ছিল যে মেহিজাবিনের মতো সাধারণ মেয়ে তার আশ্রয় ছাড়া চলতে পারবে না। কিন্তু দিন যত গড়াতে লাগলো, রাশেদের সাজানো সংসার নরকে পরিণত হতে শুরু করল। শারমিন, যে মেহিজাবিনকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিত, সে এখন মহাবিপদে পড়ল। ঘর পরিষ্কার নেই, সময় মতো রান্না হয় না, আর তার জামা কাপড় ধুয়ে স্ত্রী করারও কেউ নেই। একদিন সকালে খাওয়ার টেবিলে শারমিন চিৎকার করে রাশেদকে বলল, তোমার বউকে নিয়ে আসছো না কেন? আমি কি অফিসের কাজ ফেলে এখন ঘর মুছবো? রাশেদ বিরক্তি নিয়ে বলল, আমি তো বলেছি আসতে, ওই তো আসছে না। কেন আসছে না? ওর সাহস তো কম নয়। তুমি কি পুরুষ মানুষ নও? জোর করে নিয়ে আসো। শারমিনের কটু কথায় রাশেদ মেজাজ হারিয়ে ফেলল। প্রথমবার সে বুঝতে পারল বড় ভাই আর ভাবি তাকে আসলে ভাই হিসেবে নয়, বরং একজন বিনা পয়সার কাজের লোক জোগাড় করে দেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করছিল। এদিকে মাস কয়েক পর রাশেদ খবর পেল মেহজাবিনের পুত্র সন্তান হয়েছে। সে ভেবেছিল এই উছিলায় মেহজাবিনকে ফিরিয়ে আনবে। সে দলবল নিয়ে আব্দুল করিমের বাড়িতে হাজির হলো। কিন্তু সেখানে গিয়ে সে যে দৃশ্য দেখল তার জন্য সে প্রস্তুত ছিল না। মেহজাবিন তখন বারান্দায় বসে তার সেলাই মেশিনে কাজ করছে। তার চেহারায় আগের সে ফ্যাকাশে ভাব নেই, বরং এক আত্মবিশ্বাসের আভা। রাশেদ ভেতরে ঢুকতে চাইলে আব্দুল করিম তাকে গেটে আটকে দিলেন। কি চায় রাশেদ? আব্বা, মেহজাবিনকে নিতে এসেছি। সন্তান হয়েছে, এখন তো আর আলাদা থাকা ঠিক না। মেহজাবিন ভেতর থেকে বেরিয়ে এলো, কোলে তার ফুটফুটে সন্তান। সে শান্ত গলায় বলল, রাশেদ, তুমি আমাকে নিতে আসোনি, তুমি এসেছো তোমার ঘরের কাজ করার লোক নিতে, তোমার ভাবির সেবা করার লোক নিতে। কিন্তু আমি এখন নিজের পরিচয় গড়ছি। আমি এই ছোট্ট শিশুকে তোমার ওই বিষাক্ত পরিবেশে বড় হতে দেব না, যেখানে বাবাই মাকে সম্মান করে না। রাশেদ রেগে গিয়ে বলল, তুমি কি মনে করো
এই সেলাইয়ের কাজ করে সারা জীবন চলতে পারবে? সমাজ তোমাকে ছেড়ে কথা বলবে না। মেহেজাবিন হাসল। সমাজ আমাকে খেতে দেয় না রাশিদ, আমার বাবা দেন। আর এখন আমি নিজেও রোজগার করি। তুমি বরং নিজের ঘর সামলাও। শুনেছি তোমার বড় ভাই আর ভাবি এখন নিজেদের কাজ নিয়ে নিজেরাই সারাদিন ঝগড়া করে। রাশিদ অপমানিত হয়ে ফিরে গেল, কিন্তু বাড়িতে ফেরার পর তার জন্য আরো বড় ধাক্কা অপেক্ষা করছিল। তার বড় ভাই স্পষ্ট জানিয়ে দিল, যেহেতু রাশিদ মেহেজাবিনকে সামলাতে পারছে না এবং বাড়িতে অশান্তি বাড়ছে, তাই তাদের আলাদা বাসা ভাড়া করে থাকতে হবে। শারমিন সাহেব জানিয়ে দিল, সে আর রাশিদের কোনো খরচ বহন করবে না। যে রাশিদ একদিন বড় ভাবির কথায় স্ত্রীকে অবজ্ঞা করেছিল, আজ সেই ভাবির কারণেই তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হলো। সে এখন বুঝতে পারল, মেহেজাবিন যখন ছিল তখন সেই ঘরটাকে আগলে রেখেছিল। তার সেবা আর ত্যাগের কারণেই সবাই শান্তিতে ছিল। আজ মেহেজাবিন নেই, তাই সেই তাসের ঘর তছনছ হয়ে গেছে। বছর 5 পর মেহেজাবিন এখন এলাকার একটি হস্তশিল্প কেন্দ্রের প্রধান। তার ছেলেটিও স্কুলে যাওয়া শুরু করেছে। আর আব্দুল করিম, তিনি প্রতিদিন বিকেলে নাতির হাত ধরে হাঁটতে বের হন। একদিন মেহেজাবিন খবর পেল রাশিদ একা একটি ম্যাচে থাকে। তার চাকরিটাও চলে গেছে এবং সে পরিবার থেকে সে বিচ্ছিন্ন। মেহেজাবিন একটা দীর্ঘশ্বাস ফেলল ঠিকই, কিন্তু তার মনে কোনো আক্ষেপ ছিল না। সে জানত, সেদিন তার বাবা যদি 115 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাকে উদ্ধার করে না আনতেন, তবে আজ সে হয়তো কোনো অন্ধকার কবরে বা হাসপাতালের বেডে ধুকে ধুকে মরত। আব্দুল করিম সেদিন প্রমাণ করেছিলেন, বাবার ভালোবাসা আর সাহস একটা মেয়ের ভাগ্য বদলে দেওয়ার জন্য যথেষ্ট। 115 কিলোমিটারের সেই ক্লান্তিকর পথটি ছিল মেহেজাবিনের মুক্তির পথ। সমাপ্ত। সুন্দর একটি গল্প। পরের মেয়ে। আমার শাশুড়ির আদরের মেয়ে শ্বশুর বাড়ি থেকে রাগ করে এসে আমার শাশুড়িকে বলল, আর পারি না মা, সংসারে এত কাজ, হাঁপিয়ে গেছি। আমার শাশুড়ি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ওরা তোকে দিয়ে কাজ করিয়ে নেয়, তুই চুপচাপ সহ্য করিস কেন? আদরের মেয়ে বলল, প্রতিবেলায় রান্না করতে হয় আমার। এই গরমে 3 বেলা রান্না করতে কার ভালো লাগে? ঠিকই তো, এ গরমে রান্না করতে হবে না তোর। এখানে থাক কয়েকটা দিন, তোর জামাই নিতে আসলে আচ্ছা মতো শাসিয়ে দেব। আমার ননদ মিথিলার স্বামী, শ্বশুর শাশুড়ি নিয়ে ছোট্ট সংসার। কাজ বলতে শুধু রান্না করাটাই, তাও শাশুড়ি বেশিরভাগ সাহায্য করে। মিথিলার খচখচিয়ে মেজাজের জন্য তার শাশুড়ি কিছু বলতেও পারেন না। সংসারে অশান্তি হবে বলে ছেলেকেও এসব বলে না। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শাশুড়ি আমাকে বলল, বৌমা, এদিকে শুনে যাও তো। আমি রান্নাঘরে ছিলাম। শাশুড়ির ডাকে রান্নাঘর থেকে ঘরে এসে বললাম, কি হয়েছে মা, কিছু লাগবে? মিথিলার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। সংসারে মেয়েটা বড্ড খাটে, কয়টা দিন এখানে একটু আরাম করো। মিথিলা বলল, ভাবির গা তো ঘামে জবজব করছে, লাগবে না মাথা টিপে দিতে। ভাবি, তুমি আমার জন্য শরবত করে আনো তো, গলা শুকিয়ে যাচ্ছে। আমি মিথিলাকে বললাম, তুমি একটুখানি দাঁড়াও, আমি আনতেছি। রান্নাঘরে গিয়ে বরফ ঠান্ডা পানিতে লেবু চিপে শরবত বানিয়ে মিথিলার হাতে তুলে দিলাম। মিথিলার শরবতের গ্লাসে 1 চুমুক দিয়ে টেবিলের ওপর ঠাস করে নামিয়ে রাখল। মুখটা বাঁকিয়ে বলল, মিষ্টি কম হয়েছে ভাবি, একটু দেখে শুনে বানাতে পারো না? শাশুড়িও সঙ্গে সঙ্গে সায় দিয়ে বললেন কথাটা শুনে মনের ভেতর একটা মোচড় দিল। আমি এই প্রচণ্ড গরমে সকাল থেকে রান্নাঘরে ঘাম ঝরাচ্ছি, আর যে মেয়েটা এসি ঘরে বসে আরাম করছে সে নাকি ক্লান্ত। বিকেলেও ঘরের কাজ, ঝুল ঝাড়া আর জামা কাপড় ধোয়ার সব ধকল আমার উপর দিয়েই গেল। শরীর যেন আর চলছিল না, কোমরের ব্যথায় চোখে পানি আসার জোগাড়। ভেবেছিলাম রাতে আর নতুন করে কিছু রান্না না করে দুপুরের তরকারি গরম করে আর ডিম ভেজে চালিয়ে দেব। রাতে খেতে বসে শাশুড়ি দেখল দুপুরের তরকারি। এমনি আমার শাশুড়ি রেগে বলল, বৌমা, দুপুরের তরকারি কেন, রাতের জন্য রান্না করনি? আমি বললাম, মা, আজকে ঘর পরিষ্কার করতে গিয়ে খুব ক্লান্ত লাগছিল, আর রান্না করিনি। দুপুরেরটা গরম করেছি, ডিম ভেজেছি। শাশুড়ি তখন আমাকে তার মেয়ের সামনে বলল, আজকালকার মেয়েরা একটুতেই হাঁপিয়ে যায়, মোমের পুতুল এক একজন। মিথিলা মাছ ভাজা পছন্দ করে, ফ্রিজে বড় মাছ রাখা আছে, ভালো করে ধুয়ে ভেজে দাও তো। আমি গেলাম মাছ ভাজতে, আর শাশুড়ি মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, আরাম করে থাক মা কয়েকদিন, যা লাগবে তোর ভাবিকে বলবি, কোনো কাজ করতে হবে না তোর। আমার একমাত্র মেয়েটাকে
কাজ করিয়ে খাটিয়ে নিয়ে নিয়ে শেষ করে দিয়েছে। কড়াইয়ের গরম তেলে মাছ ছাড়তে ছ্যাদ করে একটা শব্দ হলো, ঠিক আমার বুকের ভেতরের পড়তে থাকা অনুভূতিটার মতো। নিজের মেয়ে শ্বশুরবাড়িতে দ্রুত ডাল ভাত রান্না করলে সেটা হয়ে যায় খাটিয়ে মারা অত্যাচার, আর পরের বাড়ির মেয়ে বউ হয়ে আসলে সারাদিন দাসী বান্ধির মতো খাটলেও সে থেকে যায় অলস মোমের পুতুল। মাছ ভেজে টেবিলে আনতেই মিথিলা তার স্বামীকে ফোন করে চড়া গলায় বলতে লাগলো, আমি যাবই না, তোমার মা আমাকে দিয়ে সারাদিন রান্না করাবে আর আমি সইব? ভাবি কত সুন্দর একা হাতে সব রান্না করে টেবিলে দিচ্ছে, আমি এখানে কত আরামে আছি। শাশুড়ি হেসে বললেন, একদম ঠিক বলেছিস তোর স্বামীকে। আমি তখন আমার ননদকে একটু ভয়ে ভয়ে বললাম, মিথিলা, সংসার করতে হলে তো একটু কষ্ট করতেই হবে। আমিও তো সারাদিন এই সংসারের জন্য কাজ করি, এটা তো আমার স্বামীর সংসার, আমাকেই তো খাটতে হবে। তেমনি তুমিও যদি নিজের মতো করে একটু। শাশুড়ি মা আমাকে আর বলতে না দিয়ে বলল, তোমার তো খাটতে খাটতে অভ্যেস হয়ে গেছে, মিথিলার তো আর অত খাটুনির অভ্যেস নেই, কষ্ট পাওয়া আর মুখ বুঝে মেনে নেওয়াটা নাকি এখন আমার অভ্যেস। প্লেটটা টেবিলে রাখার সময় আমার হাত দুটো কেঁপে উঠল। প্লেটটা টেবিলে রেখে সোজা নিজের ঘরে চলে আসলাম। চোখের কোণে জমা কান্নাটা আর ধরে রাখতে পারছিলাম না, তবে এবার কান্নার চেয়েও বুক ঠেলে আসছিল এক চরম জেদ। রাতের খাওয়া শেষ করে শাশুড়ি আর মিথিলা যখন টিভি চালিয়ে গল্প করতে বসলো, আমি তখন নিঃশব্দে রাতের সব বাসন মেজিয়ে ধুয়ে ঘরদোর গোছাতে লাগলাম। শরীরটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু মনের ভেতরের জ্বালাটা যেন সেই শারীরিক কষ্টকেও ছাপিয়ে গেছে। রাত 10টা নাগাদ আমার স্বামী আকাশ ঘরে ফিরল। সারাদিন অফিসের ক্লান্তি নিয়ে ঘরে ঢুকে আমাকে দেখে থমকে দাঁড়ালো। আকাশ আমাকে ভীষণ ভালোবাসে, আমার প্রতিটা ছোটোখাটো বিষয়ে খেয়াল রাখে, তবে একই সাথে তার মা আর বোনকেও অসম্ভব সম্মান করে। আর এই সম্মান আর ভালোবাসার ফাঁকেই মিথিলা আর শাশুড়িমা এতে নিজেদের ইচ্ছে মতো সুবিধা নিয়ে এসেছে। আকাশ জ্যাকেটটা খুলে খাটে রেখে আমার কাছে এসে শক্ত করে হাতটা ধরল। কি হয়েছে অনু, তোমার মুখটা এমন শুকনো কেন, আর চোখ দুটো লাল কেন বলো তো? আমি কোনো ড্রামা না করে খুব শান্ত গলায় বললাম, তোমার সাথে একটু কথা আছে, শুনবে? হ্যাঁ বলো, কি হয়েছে? আকাশ উদ্বেগের সাথে জিজ্ঞেস করলো। আমি আকাশকে নিয়ে খাটে বসিয়ে ধীর কণ্ঠে বলতে শুরু করলাম, মিথিলা এসেছে জানো তো, ওর শ্বশুরবাড়িতে একটু ঝামেলা করে চলে এসেছে। আকাশ অবাক হয়ে বলল, ঝামেলা মানে? কি ঝামেলা? ঝামেলা তেমন কিছুই না, ওর শাশুড়ি নাকি ওকে দিয়ে রান্না করায়, তাই ও রাগ করে চলে এসেছে। তার মা ওকে প্রশ্রয় দিয়ে মিথিলার স্বামীকে ফোন করে চড়া গলায় কথা বলতে উৎসাহিত করছেন। আমি আকাশের চোখে চোখ রেখে বললাম, আকাশ, তুমি তোমার বোনকে ভালোবাসো, আমিও বাসি, কিন্তু ভেবে দেখেছ মা যেভাবে ওকে প্রতিদিন বোঝাচ্ছে যে শ্বশুরবাড়িতে সামান্য রান্না করাটা অত্যাচার, এতে কি মিথিলার সংসারটা টিকবে? মিথিলার স্বামী বা ওর শ্বশুরবাড়ির লোক কয়দিন এই অপমান সহ্য করবে? মা কিন্তু ভালো করতে গিয়ে নিজের অজান্তে মেয়ের জীবনটা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। আকাশ গম্ভীর হয়ে গেল। ও মিথিলাকে চেনে, ওর খসখসে মেজাজ সম্পর্কেও জানে। আকাশ বলল, মা এমন করছে, কিন্তু মিথিলা তো নিজের সংসারটা বুঝবে। কিভাবে বুঝবে বলো? আমি একটু কাছে গিয়ে আকাশের হাত দুটো চেপে ধরে বললাম, মা ওকে শেখাচ্ছে ও কেন কাজ করবে, অথচ মিথিলার সংসারটা কত ছোট, ওর শাশুড়ি তো ওকে সব কাজেই সাহায্য করে। আজও আমাকে পরিষ্কার বলে দিল, ভাবি কত সুন্দর একা হাতে সব কাজ করে টেবিলে দিচ্ছে, আমি এখানে কত আরামে আছি। আকাশ, ও যদি নিজের দায়িত্ব এড়িয়ে মা আর ভাবির ঘাড়ের উপর আরাম খোঁজা শুরু করে, কালকে ওর সংসারে সত্যি যখন বড় সমস্যা আসবে, তখন তো ছিটকে পড়ে যাবে। মা নিজের মেয়েকে এভাবে প্রশ্রয় দিয়ে ওর ভবিষ্যৎ নষ্ট করছে, এটা কি তোমার দায়িত্ব না ওকে সঠিক রাস্তাটা দেখানো? আকাশের মুখটা থমথমে হয়ে উঠল। ও আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি ঠিকই বলেছ অনু, বোনকে ভালোবাসা আর মাথায় তোলা এক জিনিস না, মা অতিরিক্ত আবেগ দিয়ে ওর ক্ষতি করছে। আমি কালে মিথিলার সাথে আর মায়ের সাথে কথা বলছি না আকাশ, আমি বাধা দিয়ে বললাম, তুমি একবারে গিয়ে মায়ের সাথে চিল্লাচিল্লি করবে না, মা এতে কষ্ট পাবে। তুমি শুধু মিথিলাকে ওর দায়িত্বটা বুঝিয়ে বলো, আর বাকিটা বাকিটা আমি দেখছি। পরদিন সকাল, সূর্য ওঠার সাথে সাথেই আমার নতুন রণকৌশল শুরু হলো। মুখ বুজে সহ্য করার দিন শেষ, এবার কাজ আর কথার মাধ্যমে বুঝাবো
ডাবল স্ট্যান্ডার্ড আর নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 4 আনা নীতি কাকে বলে? সকালে উঠে নিয়ম অনুযায়ী আকাশ আর শাশুড়ির জন্য নাস্তা বানালাম, চা, ডিম সেদ্ধ আর রুটি। তবে টেবিলে মিথিলার জন্য আলাদা করে কোনো বিশেষ আয়োজন রাখলাম না। সকাল 8টার মিথিলার চোখ ডলতে ডলতে এসি রুম থেকে বের হয়ে টেবিলের সামনে আসলো। শাশুড়ি ততক্ষণে এসে বসেছেন। মিথিলা টেবিলে বসে মুখ কুঁচকে বলল, ভাবি, আমার জন্য নুডলস কিছু বানাওনি? আমি সকালে এত ভারী রুটি সবজি খাই নাকি? কাল রাতেও তো কত করে বললাম আমার ভালো ভালো খেতে ইচ্ছে করছে। শাশুড়ি অমনি সায় দিয়ে বলে উঠলেন, হ্যাঁ বৌমা, মেয়েটা পরশু থেকে এসেছে, ওর একটু মুখরোচক খাবার খেতে ইচ্ছে করছে। তুমি রান্নাঘরে গিয়ে ঝটপট দুটো নুডলস বানিয়ে দাও তো। আমি খুব মিষ্টি একটা হাসি দিলাম, একদম ঠান্ডা গলায় বললাম, মা, এই প্রচণ্ড গরমে সকালে রান্নাঘরে দাঁড়িয়ে আবার নুডলস বানানো আমার পক্ষে সম্ভব না। আমার শরীরটা কাল থেকে ভীষণ খারাপ, কোমরের ব্যথায় দাঁড়াতেই পারছি না। তাছাড়া মিথিলা তো এখন অনেকটাই ফ্রেশ আর রিল্যাক্সড আছে, ও তো নিজের জন্য একটু নুডলস বানিয়ে নিতে পারে, তাই না মিথিলা? মিথিলা চোখ বড় বড় করে বলল, আমি আমি এই গরমে রান্নাঘরে ঢুকে নুডলস বানাবো? আমি তো আরাম করতে এসেছি। আমি ধীরে সুস্থে টেবিলের ওপর চায়ের কাপটা রেখে বললাম, ও তাই তো, আমি ভুলেই গিয়েছিলাম। তোমার শ্বশুরবাড়িতে 3 বেলা রান্না করতে হলে সেটা হয় অত্যাচার আর খাটুনির সংসার। আর ভাবির বাপের বাড়ি না হয়েও ভাবি একা হাতে দিন রাত এই গরমে নাস্তা, দুপুর রাত মেজে ঘষে রান্না করলে সেটা হয় অভ্যাস। তা মিথিলা, পরের ঘরের বউয়ের শরীর তো মোমের পুতুল না, ও তো লোহার তৈরি, তাই না? আমার কথা শুনে শাশুড়ি মায়ের গলায় রুটি যেন গলায় আটকে গেল। তিনি চোখ গরম করে বললেন, বৌমা, তুমি এসব কি বলছো? নিজের সাথে আমার আদরের মেয়ের তুলনা করছো? আমি শান্ত দৃঢ় দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকালাম। না মা, তুলনা করছি না, শুধু হিসেবটা মেলাচ্ছি। নিজের মেয়ে একবেলা রান্না করলে আপনার বুক ফেটে যায়, মনে হয় মেয়েকে খাটিয়ে মারছেন। আর পরের ঘরের মেয়ে সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো খাটলেও আপনার মনে হয় ও তো মোমের পুতুল, অমুকটা ভেজে দাও, তমুকটা ভানিয়ে দাও। নিজের বেলায় 16 আনা ভালোবাসা আর পরের বেলায় 4 আনা সহানুভূতি, এই বিচারটা কি ওপরওয়ালা মেনে নেবেন মা? শাশুড়ি মা আমার এই মুখের ওপর সোজা কথা শুনে একদম স্তব্ধ হয়ে গেলেন। মিথিলার মুখটাও রাগে লাল হয়ে গেল, কিন্তু আমার স্পষ্ট আর যুক্তিযুক্ত কথার সামনে তাদের দুজনের কাছেই তখন কোনো উত্তর ছিল না। ঠিক তখনই ঘর থেকে বেল্ট বাঁধতে বাঁধতে বের হয়ে আসলো আকাশ। আকাশ ঘর থেকে বের হয়ে এসে টেবিলের পরিবেশটা থমথমে দেখে থমকে দাঁড়ালো। শাশুড়ি মা স্তব্ধ হয়ে বসে আছেন, মিথিলার মুখে রাগে অপমানে লাল, আর আমি শান্ত চোখে চায়ের কাপটা ধরে দাঁড়িয়ে আছি। আকাশ ঘড়ির দিকে একবার তাকিয়ে গাম্ভীর্য বজায় রেখে জিজ্ঞেস করলো, এখানে কি হয়েছে? সকাল সকাল সবার মুখ এত গম্ভীর কেন? মিথিলার সুযোগ পেয়ে কেঁদে কেটে একাকার অবস্থা করলো। চেঁচিয়ে উঠে বলল, দাদা, দেখ তোর বউ আমাকে আমার মাকে কিভাবে অপমান করছে। আমি একটু নুডলস খেতে চেয়েছিলাম, আর ভাবি আমাকে শোনাই আমি নাকি শ্বশুরবাড়িতে কাজ না করে এখানে আরাম করতে এসেছি। মায়ের মুখে মুখে তর্ক করছে, আমাকে কাজের মেয়ে বানিয়ে কথা শোনাচ্ছে। শাশুড়ি মাও চোখের কোণ মুছে নাটকীয় সুরে বললেন, দেখেছিস আকাশ, পরের ঘরের মেয়েকে এতদিন মাথায় তুলে রেখেছি, আজ আমার নিজের মেয়ের সামনে আমাকে আর আমার মেয়েকে এভাবে অপদস্থ করলো। বলল আমরা নাকি অন্যায় বিচার করি না, নিজের বেলায় 16 আনা আর পরের বেলায় 4 আনা। আকাশ কিছুক্ষণ শান্ত হয়ে দাঁড়িয়ে রইল, তারপর খুব ঠান্ডা মাথায় চেয়ার টেনে টেবিলে বসল। নাস্তার প্লেটটা নিজের দিকে টেনে নিয়ে এক লোকমা রুটি মুখে দিয়ে ধীর গলায় বলল, অনুর কথাটা কি ভুল বলেছে মা? শাশুড়ি মা আর মিথিলা দুজনেই চমকে আকাশের দিকে তাকালো, যেন বিশ্বাসই করতে পারছিল না আকাশ এমন কথা বলতে পারে। আকাশ চায়ের কাপে চুমুক দিয়ে মিথিলার দিকে তাকিয়ে বলল, মিথিলা, তোর শ্বশুরবাড়ির লোক নাকি তোকে দিয়ে 3 বেলা রান্না করিয়ে তোকে কাজের লোক বানিয়ে ফেলে, কিন্তু তুই তো এখানে আসার পর একদিনও রান্নাঘরে ঢুকিসনি। অনু এই প্রচণ্ড গরমে সকাল থেকে রাত পর্যন্ত একা হাতে ঘরের সব কাজ করছে, আর তুই ঘরে এসি চালিয়ে বসে আছিস। তোর কষ্ট হলে সেটা অত্যাচার, আর অনুর কষ্ট হলে সেটা অভ্যাস। এটা কোন ধরনের বিচার মা? শাশুড়ি মায়ের গলার জোর যেন এক নিমেষেই কমে গেল। তিনি থতমত খেয়ে বললেন, আরে, অনু তো এই ঘরের বউ, ওরই তো দায়িত্ব আছে। আর মিথিলা তো বাপের বাড়িতে কদিনের জন্য অতিথি হয়ে এসেছে,
অতিথি হিসেবে আরাম করতে এলে অতিথি হয়ে থাকাটাই ভালো মা। আকাশ দৃঢ়কণ্ঠে থামিয়ে দিল শাশুড়িকে। কিন্তু মিথিলা তো অতিথি হিসেবে আসেনি, ও নিজের সংসার ফেলে রাগ করে ভেগে এসেছে। আর তুমি ওকে ভুল বুঝিয়ে ওর শাশুড়ির স্বামীর বিরুদ্ধে খেপিয়ে তুলছ। আজ অনু না বললে হয়তো আমিও খেয়াল করতাম না যে তুমি ভালোবাসার নামে মিথিলার কতটা ক্ষতি করছো। আকাশ মিথিলার দিকে ফিরে কঠোর গলায় বলল, মিথিলা, তুই তোর ভাবিকে নুডলস বানিয়ে দিতে বলছিলি না? শুনে রাখ, ও তোর কাজের লোক না। তোর নুডলস খেতে ইচ্ছে করলে তুই নিজের রান্নাঘরে গিয়ে বানিয়ে খা। আর যদি এই গরমে রান্নাঘরে ঢুকে নিজের খাবারটুকু বানানোর ক্ষমতা না থাকে, তবে শ্বশুরবাড়িতে তোর শাশুড়ি যে তোকে রান্নায় সাহায্য করেন সেটার কদর করতে শেখ। মিথিলার চোখ থেকে এবার সত্যি সত্যি জল গড়িয়ে পড়ল। তবে সেটা নাটকের কান্না নয়, সত্যের মুখোমুখি দাঁড়িয়ে একদম নিরুপায় হয়ে যাওয়ার কান্না। ও কোনোদিন কল্পনা করেনি তার দাদা এভাবে অনুর পাশে এসে দাঁড়াবে আর তাকে সত্য কথাটা মুখের ওপর বলে দেবে। আকাশ নাস্তা শেষ করে উঠে দাঁড়ালো। তারপর আমার দিকে তাকিয়ে খুব আলতো করে বলল, অনু, তোমার শরীর খারাপ থাকলে আজ আর কোনো কাজ করো না। দুপুরে বাইরে থেকে খাবার নিয়ে আসবো, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। আমি হালকা হেসে মাথা নাড়লাম। আকাশ অফিসের জন্য বের হয়ে যেতেই ডাইনিং টেবিলে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আমি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে নরম গলায় বললাম, মা, আমি আপনাকে বা মিথিলাকে খাটো করার জন্য আপনার ছেলের কাছে এগুলো বলিনি। আমি শুধু চেয়েছিলাম আপনি যেমন নিজের মেয়েকে ভালোবাসেন তেমনি বুঝতে চেষ্টা করুন অন্যের ঘরের মেয়েটাও কারো না কারো সন্তান। আমি এই সংসারের দায়িত্ব পালনে কখনো অবহেলা করিনি, কিন্তু তাই বলে আমাকে মোমের পুতুল বানিয়ে গাধার খাটুনি খাটানোটা ন্যায্য নয়। মিথিলাকে নিজের পায়ে দাঁড়াতে শেখান মা, ওর সংসার ভাঙার রসদ জোগাবেন না। শাশুড়ি মা মাথা নিচু করে বসে রইলেন, মুখ ফুটে আর একটা শব্দও বললেন না। কারণ তিনি মনে মনে ভালো করেই বুঝে গেছেন অনুর পিঠ দেয়ালে ঠেকে গেছে এবং আকাশের পূর্ণ সমর্থন অনুর পাশেই আছে। মিথিলা চুপচাপ উঠে রান্নাঘরের দিকে হেঁটে গেল। অহংকার আর জেদের আড়ালে থাকা মেয়েটি হয়তো আজ প্রথম বুঝতে পারল অন্যের ঘামে নিজের আরাম খোঁজা কোনো বাহাদুরি নয়। আর সংসারে টিকে থাকতে হলে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। আমি নিজের ঘরে এসে জানালার পাশে দাঁড়ালাম। নিজের অধিকার আর সম্মানের জন্য মুখ ফোটায় যে শান্তি তা আজ প্রথম অনুভব করলাম। বিকেলে দরজায় বেল বাজার শব্দ পেয়ে আমি গিয়ে দরজা খুললাম। সামনে দাঁড়িয়ে মিথিলার স্বামী শাওন বিনয় গলায় বলল, ভাবি, ভালো আছেন? আমি মিথিলাকে নিয়ে যেতে এসেছি। শাওনের দিকে তাকিয়ে আমার মনটা স্বস্তিতে ভরে উঠল। মিথিলা ঘর থেকে বের হয়ে শাওনকে দেখে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। মুখ ফুটে কিছু না বললেও স্পষ্ট বোঝা যাচ্ছিল এ কদিনের রাগের আড়ালে সে মনে মনে স্বামীকে ভীষণ মিস করেছে। শাওনকে বসতে দিয়ে শাশুড়িমা ড্রয়িং রুমে আসতেই গলার স্বর কিছুটা চড়া করে গম্ভীর মুখে বললেন, আমার মেয়েটা ওখানে গিয়ে কি কষ্টটাই না পাচ্ছিল, তোমরা তো ওকে খেয়ালই করনি। শাশুড়িমা হয়তো শাওনকে আরও দুটো কথা শুনিয়ে ছোট করতে চেয়েছিলেন, কিন্তু তাকে থামিয়ে দিয়ে মিথিলা নিজেই চট করে বলে উঠল, মা, থাক না, তুমি থামো তো, শাওন তো এসেছে, এখন আর ওসব কথা তুলে কী লাভ। মিথিলার মুখে এমন কথা শুনে শাশুড়ি মা বেশ অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন। কোনো নাটক ছাড়া মিথিলা যে এভাবে পরিস্থিতি সামলে নেবে তা তিনি আশা করেননি। সন্ধ্যায় শাওন আর মিথিলা আলমারি থেকে গুছিয়ে রাখা ব্যাগটা হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ভাবি, আমরা আসি তাহলে। আমি হেসে বললাম, দাঁড়াও, মিথিলার সাথে আমার একটু কথা আছে। আমি মিথিলাকে একটু আলাদা করে বারান্দায় নিয়ে গেলাম। ও আমার দিকে কিছুটা অপরাধীর মতো দৃষ্টিতে তাকালো। আমি ওর হাত দুটি নিজের হাতের মুঠো নিয়ে খুব নরম গলায় বললাম, মিথিলা, একটা কথা বলি, মনে করো না কিছু। তোমার শাশুড়ি এতগুলো বছর ধরে কষ্ট করে রক্ত ঘাম জড়িয়ে এই সংসারটা গড়ে তুলেছেন। একদিন এই পুরো সংসারের দায়িত্ব তিনি তোমার হাতেই তুলে দিয়ে নিশ্চিন্ত হতে চান। যে মানুষটা নিজের জীবনের সব সঞ্চয় আর সংসারটা তোমাকে সঁপে দিতে প্রস্তুত, তার জন্য প্রতিদিন একটু রান্না করে দেওয়া কি সত্যি খুব বেশি কষ্টের? মিথিলা নিঃশব্দে মাথা নিচু করে রইল। আমি ওর চিবুকটা সামান্য উঁচিয়ে ধরে ধীর কণ্ঠে বললাম, আজ থেকে 20-25 বছর পর তুমিও তো একদিন কারো শাশুড়ি হবে মিথিলা। সেদিন তোমার ছেলের বউ যদি সামান্য কাজের বাহানায় তোমার সাথে খারাপ আচরণ করে বা তোমায় ছেড়ে চলে যায়, তখন কেমন লাগবে ভেবে দেখেছ?
সংসার ধরে রাখতে হলে ত্যাগ আর সম্মান দুটোই লাগে। যাও, নিজের ভালোবাসার সংসারে ফিরে গিয়ে নতুন করে সব গুছিয়ে নাও। আমার কথাগুলো মিথিলার বুকের একদম গহীনে গিয়ে বেঁধল। ওর চোখের কোণে জল জমে উঠল। ও আর কোনো কথা না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। এই জড়িয়ে ধরাই বলে দিচ্ছিল মেয়েটি তার ভুল বুঝতে পেরেছে। বাপের বাড়ির মায়া আর মায়ের গন্ধ প্রশ্রয় কাটিয়ে মিথিলা যখন শাওনের সাথে হাসি মুখে গাড়িতে উঠছিল, তখন দূর থেকে শাশুড়িমা শান্ত চোখে তা দেখছিলেন। কয়েকদিন পরের কথা, সকাল থেকে প্রচণ্ড গরম। আমি রান্নাঘরে দাঁড়িয়ে দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি, শাক কাটছিলাম। হঠাৎ টের পেলাম পাশে এসে কেউ একজন বটি আর সবজির ঝুড়িটা টেনে নিচ্ছেন। তাকিয়ে দেখি শাশুড়িমা। তিনি চুপচাপ আলু আর পটল ছাড়াতে শুরু করলেন। আমি খানিকটা ইতস্ত করে বললাম, মা, আপনি কেন কষ্ট করছেন? আমি করে ফেলছি তো। শাশুড়িমা আমার দিকে তাকাতে পারছিলেন না। নিচু গলায় বলল, না বৌমা, এত বড় সংসারে একা হাতে রান্নাঘরে ঘাম ঝরানো সহজ কথা নয়। এতদিন ধরে ভুলটা আমারই ছিল। নিজের মেয়েকে আলগাতে গিয়ে পরের ঘরের একটা মেয়েকে কতটা কষ্ট দিয়েছি, তা তুমি আর আকাশ চোখ খুলে না দিলে হয়তো কোনোদিন বুঝতেই পারতাম না। তিনি আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি ঠিকই বলেছিলে বৌমা। নিজের বেলায় 16 আনা আর পরের বেলায় 4 আনা ভালোবাসা কোনো বিচার হতে পারে না। তুমি তো পরের মেয়ে নও, তুমি তো এখন এই ঘরের আসল আলো। আজ থেকে এই সংসারের সব কষ্ট দুজন মিলে ভাগ করে নেব। কথাটা শুনে বুক চিরে এক দীর্ঘশ্বাস বের হয়ে গেল। কিন্তু সেই দীর্ঘশ্বাসে আর কোনো যন্ত্রণা ছিল না, ছিল এক অসীম তৃপ্তি। নিজের অধিকারের জন্য চুপ না থেকে শক্ত হয়ে দাঁড়ানোর ফল যে এত সুন্দর হতে পারে, আজ তা পরম আনন্দে উপলব্ধি করলাম। পরের ঘরের বউ হয়ে আসা মেয়েটা আজ সত্যি সত্যি এই পরিবারের আপন বড় বউ হয়ে উঠল। সমাপ্ত। সম্পূর্ণ গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।